আলোচনা, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো, এগুলোতে আমরা যেটা দেখলাম যে ভারত ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। এখন শুনছি তারা বঙ্গোপসাগরের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপন করতে চলেছে। ভারত কি বাংলাদেশকে জল, স্থল, আকাশ সব দিক দিয়ে ঘিরে ফেলছে, নাকি লক্ষ্য অন্য কিছু? নিজের স্বাধীন এলাকায় ভারতবর্ষের যে জলসীমা আছে সেই জলসীমায় ভাসমান পোর্ট করে 24টা প্ল্যাটফর্ম করা হচ্ছে। একটা পোর্ট হবে নৌ নৌ নৌপথ, যেটা নৌবাহিনীর যেটা বন্দর, সেখানে সাবমেরিন থাকবে, সেখানে যুদ্ধজাহাজ থাকবে, সেখানে যে সমস্ত দেশের ওয়ারশিপ আছে তারা এসে ডক করবে। এরকম একটা বিরাট একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কে করবে, কারা করবে, কত বছর সময় লাগবে, কোন জায়গা হচ্ছে না হচ্ছে আমি কালকের ভিডিওতে বলবো, ওই জন্য এখন আর এখানে বলছি। এটা হচ্ছে। জি দাদা, এইখানে চিকেন নেক এলাকাতে অনেক বেশি প্রস্তুতি ভারতের, যেটা আমরা লক্ষ্য করছি। এই প্রস্তুতিটা কি বাংলাদেশকে লক্ষ্য করে নাকি চীনকে লক্ষ্য করে? মানে আমাদের দেশে খুব বেশি সরকার এত বেশি খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না বিষয়টা নিয়ে, সেজন্য বলছি। বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের কেউ কি কূটনীতি, রাজনীতি কিছু বোঝে? বিন্দুমাত্র পড়াশুনো আছে? আমি তো অন্তত ইউনিভার্সিটি থেকে বেশি পড়াশোনা করছি, আমার যা মনে হয় কথাবার্তা শুনে। সে নিজেই নিজেকে বলছে আমি হঠাৎ আবিষ্কার করেছি আমার মধ্যে বিরাট সম্ভাবনা আছে। ঘুম থেকে উঠে তার হঠাৎ মনে হলো সে আবিষ্কার করেছে তার মধ্যে বিরাট সম্ভাবনা আছে। আর সম্ভাবনা তো এই তো বহুমাত্রিক চিত্র দেখছি, থ্রিডি সমস্ত চিত্র দেখছি সারা দেশ জুড়ে। তো এরা কি বুঝবে? এরা আন্তর্জাতিক পলিটিক্সটা যদি বুঝতো তাহলে বুঝতে পারতো ভারত, চীন, রাশিয়া এই আমেরিকার জন্য ক্রমশ কাছাকাছি আসছে। যখন কাছাকাছি আসছে, আর যেখানে চীন বলছে আমি তোমার সমস্ত বিরল খনিজ যা লাগে আমি পুরো তোমায় সাপ্লাই দেবো, ভারত বলছে ঠিক আছে, তোমার বাজার বন্ধ হয়ে গেছে, আমার বাজার তোমাকে আমি খুলে দিচ্ছি, তুমি বাজারে এসো, কিন্তু তোমার ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। ভারত সবসময় বলে যে তুমি আমার এখানে ব্যবসা করো, ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে করতে হবে। কালকে তুমি কোম্পানি গুটিয়ে নিয়ে চলে গেলে, তারপরে আমার শ্রমিকরা বেকার হয়ে গেল, তা হবে না। তুমি যে টেকনোলজি থেকে তৈরি করছো জিনিসটা, সেই টেকনোলজিটা আমাদের জানাতে হবে, যাতে আমাদের ইঞ্জিনিয়ার তোমরা চলে গেলে তোমাদের শেয়ারটা কিনে আমাদের ভারতীয় কোম্পানি যে চালাতে পারে, যাতে চাকরিটা ক্ষতি হয়। তো সেক্ষেত্রে কি চীনের জন্য করবে? চীন আমাদের শত্রু, এটা স্বীকার করতে কোনো নেই, সংকোচ নেই। চীন আমাদের শত্রু, কিন্তু এখনই চীন কিছু করবে না। চীন এখন খুব বিপদে পড়ে রয়েছে। এখন ভারতকে রাশিয়াকে তার চাই, রাশিয়াকে ভারতের চাই, চীনের চাই, আবার ভারতেরও চীনকে চাই, রাশিয়াকে চাই। একে অপরের বিকল্প হয়ে গেছে, হয়তো কেউ কারোর শত্রু এখন নয়। এখন সম্মিলিত শত্রুকে, সম্মিলিত শত্রু হচ্ছে বাংলাদেশ, যার জন্য রাশিয়া পর্যন্ত বিবৃতি দিয়ে দিয়েছে। আমেরিকা তো বিবৃতি পাঠাচ্ছেই, খলিলুরকে কড়া বিবৃতি দিয়েছে, মানে কড়া কথা শুনিয়ে দিয়েছে। ইউনুসের ভাগ্যে খুব খারাপ অবস্থা, বলেছিলেন না ভীষণ করুণ পরিণতি হবে ওর, ওর কিন্তু খুব করুণ পরিণতি হবে। তরুণদা, আরেকটা জানার আছে, সেটা হচ্ছে ভারতের উপর 500% ট্যারিফ নির্ধারণ করবে প্রস্তাব আছে আমেরিকায় ভারতের, আমেরিকার নয়, ট্রাম্পের জি ট্রাম্পের ভারতের $85 বিলিয়ন মালিক।
অন্য কিছুতেই লাগে না। এই যে বাংলাদেশে যে প্রভাব, যে কথা আপনারা বলছেন, অনেকেই বলছে যে এই সামরিক ঘাঁটি কিংবা নৌ ঘাঁটি আমেরিকা এখানে করতে চায়। তো এইখানে মূলত কাকে ধরার জন্য আমেরিকা এখানে আসছে? এখানে কি ভারতকে ধরার জন্য, নাকি চীনকে, নাকি অন্য 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 কোনো টার্গেট আছে? মানে কোথায় এই যে আমাদের সেন্ট মার্টিনের কথা বলা হচ্ছে, কিংবা এই অঞ্চলটা আর কি, বাংলাদেশের কোথায়ও হ্যাঁ, এরকম এই যে সেন্ট মার্টিনে যেটা ওরা চাইছে, সেন্ট মার্টিন, সেখানেই ওরা একটা মাল্টিপল জোন করবে। মাল্টিপল জোন হচ্ছে যে তোমার স্যাটেলাইটের মানে হাজার হাজার চোখ বিশিষ্ট একটা মাল্টিপল জোন করবে। কোথাও পৃথিবীর ভারত মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় কোথায় কি কি ঘটছে না ঘটছে, সেই স্যাটেলাইটের মাধ্যমে হাজারটা চোখের মাধ্যমে সে দেখবে, পেন্টাগনে বসে। সেই অনুযায়ী ও কাজ করবে, সেটা ভারত হতে দেবে না। যখনই সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছিল তখনই বলেছিলাম যে 3টে মহাশক্তি এক হয়ে যাবে, কোনো দিন এই ভারতবর্ষে ঢুকতে পারবে না। আলটিমেটলি হলো তো তাই। যারা জিও পলিটিক্স নিয়ে একটু চর্চা করে তারা পরিষ্কার বুঝতে পারে, তো চর্চা করলেই বোঝা যাবে। আর এই আমাদের সেভেন সিস্টারে যেটা আছে সেটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশে যে হুমকি টুমকি দিচ্ছে না, তার জন্য কোন দিন ঢুকে চড়থাপ্পড় বেড়ে চলে আসবে। কমেন্ট করেছেন, তিনি বলতে চাচ্ছেন জুমল্যান্ড এস্টাবলিশড বাই ইউএস। এই জুমল্যান্ডটা কি? এটা কি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের ওই যে মণিপুর টুনিয়া কিছু অংশ, এইটাকে কি জুমল্যান্ড আইডিয়া? হ্যাঁ, ওটাই উনি লিঙ্ক করছেন, জুমল্যান্ড। হ্যাঁ, ওটাই উনি লিঙ্ক করছেন, যেটা খ্রিস্টান কান্ট্রি যেটাকে করার পরিকল্পনা হচ্ছে ইস্তিমুরের মতো, ওটাকেই উনি খবর রাখেন। এই হচ্ছে দর্শক, বুঝেছো, বোঝদার দর্শক, ঠিক খবরটা তারা রাখে। কিন্তু আরেকজন দর্শক যে আছে, ওনাকে কি বুঝদার বলবেন কিনা, ওনার কমেন্টটাও পড়ি। চীন, উনি বলছেন চীন, পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ, কয় দেশ হলো? 4 দেশ মিলে ভারতকে মানচিত্র থেকে মুছে দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা হবে। ওনাকে কতটা বুঝদার বলবেন? চীন কোনোদিনও আসবে না, বাদ দিয়ে দাও। তুরস্কর অবস্থা, এরদোগানের অবস্থা খারাপ। এই পরের রেজিম চেঞ্জটা হবে এই ইরানের পরে এরদোগানের পালা, আমি বলেও দিয়েছিলাম, আমার ভিডিওতে আছে। আর পাকিস্তান তো ইরানকে খাবে, তারপরে এরদোয়ানকে খাবে, তারপরে আর কি, তারপরে এখন পর্যন্ত এই রয়েছে। তারপরে তো আবার নতুন কিছু একটা উদ্ভাবন হবে। পৃথিবী শান্তিতে থাকতে দেবে না। তাহলে চীনকে বাদ দিতে বাকি যে 3টে শক্তি আছে, তাহলে 2 টাকা পয়সার দাম নেই ভারতবর্ষের কাছে। এরা ভারতবর্ষে খেয়ে নেবে। এই যে বলি না, এই যে ইউটিউব আর ফেসবুকের মধ্যে এদের জীবনটা কেটে গেছে, আর অন্যের মুখে শুধু গল্প শুনে এরা একটা নিজস্ব জগতে বাস করে, সেই জগৎটার বাইরে এরা বেরোতে পারেন। ফলে লোকের কাছে এত নিচু হয় এরা হাসির উপপাদ্য হয়ে গেছে। আমাদের যখন এই চায়ের দোকান ফোকানে যখন যাই, তখন আমাদের বলে যে ভাই, এই আমাদের যখন খুব এন্টারটেনমেন্টের দরকার হয় না, একটা বাংলাদেশের কোনো একটা চ্যানেল আমরা খুলে দিই ইউটিউবে, আমরা এন্টারটেইন হয়ে যাই। এই হচ্ছে বাংলাদেশের মিডিয়ার অবস্থা। জি দাদা, আমরা শেষের দিকেই চলে আসছি, ধীরে ধীরে আর অল্প কিছুক্ষণ আমরা আলোচনা করব বাংলাদেশের আগামী নির্বাচন। ভারত কিন্তু এই নির্বাচনটাকে বারবার শুরু থেকে বলে আসছিল ইনক্লুসিভ, এখন এখনো পর্যন্ত বলছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি যে গতি ইনক্লুসিভ বলতে তো ভারত যেটা মিন করে সেটা হচ্ছে সকল দলের অংশগ্রহণ, যদি তেমনটা না হয় বা এখন যেভাবে হচ্ছে, এটাকে কি ভারত ইনক্লুসিভ নির্বাচন বলবে, নাকি সব দলের অংশগ্রহণ হলে ইনক্লুসিভ বলবে?
এটা যদি নির্বাচনটা এভাবেই হয়ে যায়, সেক্ষেত্রে ভারত আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে? কি পরবর্তী সরকারের সাথে কাজ করবে না, তাদেরকে সমর্থন দিবে না, নাকি নানা ধরনের অনেক বিষয় তো থাকে রাজনীতি কূটনীতিতে? কেমন প্রতিক্রিয়া হতে পারে? আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনুন। অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয়, যদিও আমি আজকে পর্যন্ত বিশ্বাস করি নির্বাচন হবে না, আজকে পর্যন্ত বিশ্বাস করি, কারণ নির্বাচন হতে দেবে না। অনেকগুলো শক্তি আছে, তারা নির্বাচন হতে দেবে না। এই যে যে রাষ্ট্রগুলো যেগুলো বলে বেড়াচ্ছে যে অন্তর্ভুক্তি আর অংশগ্রহণমূলক নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, এই যে ইনক্লুসিভ ইলেকশনের বারবার কথা উঠছে না, কেন কথা উঠছে? যদি জোর করে ইলেকশন করে তাহলে স্যাংশনের মুখে পড়ে যাবে। বাংলাদেশ যদি স্যাংশনের মুখে পড়ে যায় তাহলে বাংলাদেশকে দেবে কি, আর বাংলাদেশ বাঁচবে কি করে? না আমদানি করতে পারবে, না রপ্তানি করতে পারবে। তারপর ভারত একটা বৃহৎ শত্রু পাশে বসে আছে, ঢাল তরোয়াল বাগিয়ে কাহিনী মধুসূদন হয়ে যাবে। আমি লিখি, তুমি আজকে লিখে নাও মাসুদ ভাই, যে যদি জোর করে ইলেকশন করে ইউএস স্যাংশনে ফেলবেই, বাংলাদেশকে ফেলবেই, ফেলবেই। যদি না হয় আমাকে লাইভে ডেকে নিয়ে গিয়ে আমায় আস্থা করে গালাগাল দিও। স্যাংশন অপেক্ষা করছে, যে জোর করে ইলেকশন যদি করে, আর সেটা ইউনূস সেই ব্যবস্থাটা করার জন্য উঠে পড়ে লেগেছে। ওর প্ল্যান হচ্ছে বাংলাদেশটাকে শেষ করে দাও, এখানে কিছু যেন না থাকে। ভারতের প্রতিক্রিয়াটা কি হতে পারে? সাপোর্ট দিবে? ভারত সব সব সম্পর্ক ত্যাগ করে দেবে। কাঁটাতারের বেড়া তো শুরু করে দিয়েছে, আর কিছুটা অংশ বাকি আছে, 25%, এখন বোধহয় আর 22% বললো আজকে, আর 22% বাকি আছে। সেটা 7-10 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে 22%, শুধু সুন্দরবন এলাকাটা ছাড়া। ওখানে বিশেষ সমস্ত মাইন ফাইন হ্যান ত্যান সমস্ত বিছিয়ে রেখে দিয়েছে, মানে ঢুকলে পরে বেরোতে পারবে না। মাইনের জাল বেছানো আছে, গোপন ভাবে মাইন পাতা রয়েছে। তো এই অংশটা পুরো ঘেরা হয়ে গেল। এবার ওরা থাকে ওধারে, আমাদের সিনেমা তৈরি হয়েছিল ওরা থাকে ওধারে, আমরা এখন পাকিস্তানের মতো বাংলাদেশকেও ট্রিট করব। পাকিস্তান একটা শত্রু রাষ্ট্র আমার বাঁদিকে রয়েছে, আর একটা শত্রু রাষ্ট্র আমার হাতের কাছে রয়েছে। চল, দুটোকে নিয়ে চলবে ভারতবর্ষ। কি আছে, অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নেই। ভারতবর্ষ একটা ছোটখাটো ইসরায়েল, আমাদের চারপাশে শত্রু, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান। এরা দুজনে মিলে কত লড়বে? লড়ুক। 75-76 বছর ধরে তো পাকিস্তানের সঙ্গে লড়ছি, যতবার 4টি যুদ্ধ হয়েছে, 4টি যুদ্ধই তো পাকিস্তান মার খেয়েছে। পঞ্চম যুদ্ধটা হবে, প্রচুর মারবে, শেষ করে দেবে, খন্ড খন্ড হয়ে যাবে পাকিস্তান। মানচিত্র আর একত্র থাকবে না, আর বাংলাদেশের মানচিত্র অখণ্ড থাকবে না। যদি ভারত মারতে শুরু করে, অখণ্ড বাংলাদেশ থাকবে না, এটাও আজকে আমি বলে দিতাম। না, তেমনটা তো হয়। যুদ্ধ হলে তো আর মানচিত্রের কারোরই বেলায় যার শক্তি বেশি সে আগাবে, এটাই তো স্বাভাবিক, যেটা আমরা রাশিয়াতে যেটা দেখলাম। জিসকা লাঠি উসকা ভ্যাঁস, ভাই ভারত বুঝে গেছে। মানে আপনার মন্তব্য হচ্ছে এই ভারত এটাকে কোনোভাবেই মেনে নেবে না, ইউএস মেনে নেবে না, স্যাংশন দেবে, আর স্যাংশন দিলে ভারতের কাজ সোজা হয়ে যাবে। ভারত বর্ডার লাইনটা বন্ধ করে দিল, এবার তোমরা থাকবো পারে, মরে যাও, কি করবে না করবে আমার তো আর দায়িত্ব নেই। আর এমনি তো দায়িত্ব সারার জন্য আমাদের সমস্ত এমপিদের চিঠিপিটি নিয়ে নিচ্ছে খাদ্যপণ্য পাঠানোর বন্ধ করার ব্যাপারে।
ওই চিঠিটা এসে গেলে, সবকটা চিঠি এসে গেলে খাদ্য দাদা এমন একটা কথা শুনছি, গতকালকে আমাদের লাইভ শোতে একজন ভারতীয় একজন কমেন্ট করেছিল 8 তারিখে নাকি এ ধরনের একটা কথা সংসদে উঠছে ভারতের, বাংলাদেশে যে খাদ্যপণ্য রপ্তানি করে এটা বন্ধ করবে, এরকম একটা কথা উঠছে। না, এটা দাবি উঠেছে অনেক আগে, আর 8 তারিখের আগেই আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা দলকে চিঠি দেওয়া হয়েছে। এবার আবার একটা প্রশ্নোত্তর পর্বে বিজেপির প্রহ্লাদ যোশী তিনি একটা প্রশ্ন করেছিলেন অমিত শাহকে প্রশ্নোত্তর পর্বে, এই বাংলাদেশে খাদ্যপণ্য বন্ধের ব্যাপারে। প্রহ্লাদ যোশী না না অন্য কেউ, আমার নামটা এই মুহূর্তে নামটা ঠিক কারেক্ট আমি বলতে পারছি না, ভুলে গিয়েছি। তিনি একটা প্রশ্ন করেছিলেন কতদূর এগোলো, তখন অমিত শাহ বলেছিলেন যে দক্ষিণের দলগুলো এখনো দেয়নি চিঠি, দক্ষিণের দলের চিঠিগুলো এসে গেলেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।